আসামিরও চোখে পানি যে সাক্ষ্য শুনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিন্ন রকম এক অভিজ্ঞতা হলো। 5 অগস্ট গুলিবিদ্ধ মুমূর্ষ জীবিত সন্তানকে পুড়িয়ে হত্যার ঘটনা নিয়ে এক মায়ের সাক্ষ্য শুনে চোখ ভিজে যায় আদালতে সবার। আমি তখন একটু পেছনে খেয়াল করে দেখি আসামির ডকে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিষণ্ণ মনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সাক্ষীর ডকে থাকা ওই মায়ের দিকে। তখন তারও চোখে পানি। জুলাই হত্যাযজ্ঞ নিয়ে গুরুত্বপূর্ণ এই মায়ের সাক্ষ্যটা শুনতে পারেন। শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে দেওয়া তার হুবহু সাক্ষ্য দেওয়া হলো। সাক্ষ্য প্রদান: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কেস নম্বর ICT BD 02/2025, মামলা চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা এবং অন্যরা। আমার নাম মোসাম্মদ শাহিনা বেগম। আমার বর্তমান বয়স আনুমানিক 41 বছর। আমি জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু। আমার ছেলে সাজ্জাদ হোসেন সজল 5ই অগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় আন্দোলনে যোগ দেয়। আমি আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতাম। আমার ছেলে আন্দোলনে যাই এবং আমি হাসপাতালে ডিউটিতে যাই। হাসপাতালে অনবরত গুলিবিদ্ধ রোগী আসছিল। তখন আমি বারবার ছেলেকে ফোন করে বলি, বাবা তুমি বাসায় ফিরে আসো, হাসপাতালে অনেক গুলিবিদ্ধ আহত রোগী আসতেছে, তোমার আন্দোলনে থাকার দরকার নাই। তখন সে আমাকে বলে, তুমি স্বার্থপর কেন আম্মা? আমি এখন বাসায় যেতে পারবো না। আমার সামনে 4টা লাশ এবং আমি একজন আহতকে ধরে বসে আছি। সকাল 11টা থেকে 11:30টার দিকে আমার হাসপাতালে 2টি ডেড বডি আসে, অনেক আহত রোগী আসে। তখন আমি আমার ছেলেকে আবার ফোন করি। তখন ছেলে বলে, আমাকে তুমি কিভাবে ফেরত আসতে বলো? আমি তখন বলি, তুমি আমার একমাত্র ছেলে, তোমার একটি ছোট মেয়ে আছে বাবা, তোমাকে আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই। কিন্তু সে বাসায় ফিরে আসেনি। তখন সে আমাকে জবাব দেয়, মা আমি যদি মারা যাই তাহলে 1000 সন্তান তোমার পাশে দাঁড়াবে, তুমি আমার চিন্তা করো না। এরপর আরও 2টি মৃতদেহ আমার হাসপাতালে আসে। আমি দৌড়ে রিকশার কাছে যাই এবং ভাবতে থাকি, এই বুঝি আমার ছেলে হাসপাতালে আসলো। এই সময় একজন বুকে গুলিবিদ্ধ আহত ছেলে আমাদের হাসপাতালে আসে। আমি তাকে এক্সরে রুমে নিয়ে যাচ্ছিলাম। ওই সময় ছেলেটি তার মাকে ফোন করে এবং বলে, আম্মু আমি ভালো আছি। আরেকজন আহত ছেলেকে আমি স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিলাম। সেই ছেলেটিও তার পাশে থাকা বন্ধুকে বলছিল, আমার অবস্থা আম্মুকে বলো না, তাকে বলো আমি ভালো আছি, না হলে আম্মু অনেক চিন্তা করবে। এই অবস্থা দেখে আমি আমার ছেলেকে বারবার ফোন দিতে থাকি। তারপর আবার তাকে ফোন করে বলি, যদি আন্দোলন করতেই হয় তবে এখানে না থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় যাও, সেখানে তোমার আরও আন্দোলনকারীরা আছে। আমার ছেলে তখন উত্তর দেয়, তুমি কি পাগল হয়ে গেছো আম্মু? আমার ভাই বোনেরা গুলি খাচ্ছে, মারা যাচ্ছে, তাদেরকে রেখে আমি কিভাবে জাহাঙ্গীরনগরে যাব? সর্বশেষ বেলা 2:45 আবার তাকে ফোন দেই। তখন সে আমাকে বলে, তুমি কেন আমাকে ফোন দিয়ে বিরক্ত করছো আম্মা? আমি যদি শহীদ হই তাহলে আমার আইডি কার্ড দেখে আমাকে শনাক্ত করো। আনুমানিক 2:55 দিকে আমার হাসপাতালের ডাক্তার বলল, খালা দেশ স্বাধীন হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, সজলকে আসতে বলো। তখন তাকে 2বার ফোন দিয়েছিলাম, ফোন কেটে দিয়েছে। পরে অনবরত ফোন করেছি কিন্তু কেউ রিসিভ করেনি। এক পর্যায়ে ফোন বন্ধ হয়ে যায়। তখন আমি তার সকল বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বাইপাইল এলাকায় তার খোঁজ নিতে বলি। তারা বলে অনবরত গুলি হচ্ছে, আমরা খোঁজ নিতে পারছি না, আশুলিয়া থানার সামনে আমরা যেতে পারছি না। আমি নিজে খোঁজ নিতে যেতে পারিনি, কারণ তখন হাসপাতালে প্রচুর গুলিবিদ্ধ আহত লোক আসছিল। সন্ধ্যা আনুমানিক 7টার দিকে হাসপাতাল থেকে আমি ছেলের খোঁজে বের হই। আমার সাথে সজলের এক বন্ধু, তার নাম শান্ত, তাকে সাথে নিয়ে আমি বের হই। আমি আশেপাশে যত হাসপাতাল আছে সকল হাসপাতালে ছেলের খোঁজ করি, কিন্তু পাইনি। আমি এনাম মেডিকেল থেকে আশেপাশে সকল হাসপাতালের ICUতে ঢুকে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি। সকল বেওয়ারিশ লাশ ছিল, তা আমি উল্টে পাল্টে দেখেছি। তখন সেখানে থাকা স্টাফরা তারা আমাকে লাশ দেখতে নিষেধ করছিল, কারণ তারা বলছিল, আপনি মা, আপনি সহ্য করতে পারবেন না। নিহতদের মাথায় বুকে গুলি লেগে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এগুলি দেখলে আপনি পড়ে যেতে পারেন।
এদিকে আমার স্বামীও ঢাকার বিভিন্ন হাসপাতালে ছেলের সন্ধানে খোঁজখবর করে, কিন্তু ছেলের সন্ধান পাওয়া যায়নি। রাতে মোবাইলের লাইট জেলে অলিগলি বিল্ডিংয়ের ফাঁকে কত জায়গায় যে খুঁজেছি। এভাবে সারা দিন এবং রাত 3:50 ঘটিকা পর্যন্ত খোঁজাখুঁজি করে আমি বাসায় ফেরার উদ্দেশ্যে বাইপাইল মোড়ে আসি। তখন আমি সেখানে লাঠি সোঁটা নিয়ে পাহারারত ছাত্রদেরকে দেখতে পাই। তাদের কাছে আমার ছেলের সন্ধান জানতে চাই এবং আমার মোবাইলে থাকা ছবি তাদেরকে দেখাই। তখন একজন ছেলে আমাকে বলে, আন্টি, আপনি যদি সহ্য করতে পারেন তাহলে আমি আপনাকে একটা খবর বলতে চাই। তখন আমি বললাম, বাবা, আমি আমার ছেলেকে পাওয়ার জন্য সকল কিছু সহ্য করতে প্রস্তুত আছি, তুমি বলো। তখন সে ছেলেটি আমাকে বলে, আশুলিয়া থানার সামনে 6-7টি ছেলেকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে। আপনি সেখানে আপনার ছেলেকে খুঁজে দেখতে পারেন। আমি আশুলিয়া থানায় যেতে চাইলে অন্য ছাত্ররা আমাকে সেখানে যেতে দেয়নি। তারা আমাকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। আমি বাসায় গিয়ে তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি আর দোয়া করি যেন আমার সজলের অন্তত মরদেহটা পাই। পরের দিন 6 আগস্ট 6টার দিকে বাসা থেকে আবার বের হই এবং সকাল আনুমানিক 6:30-এর দিকে আশুলিয়া থানার সামনে যাই। সেখানে গিয়ে একটা পুলিশের পিকআপ গাড়িতে বেশ কয়েকটি পোড়া লাশ দেখতে পাই। অনেক মানুষ লাশগুলির ছবি ও ভিডিও বানাচ্ছিল। আমি ভিড় ঠেলে সামনে যাই এবং একটি ছবি তুলি। এই সেই ছবির প্রিন্ট করা কপি, এই যে নিয়ে এসেছি। ছবি দেখানো হয় আদালতে। আমি দেখতে পাই একটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে পায়ের একটি মোটা হাড় উঁচু হয়ে আছে এবং সে হাড়ের সাথে একটি জুতা পোড়া অবস্থায় ঝুলছে। সামান্য টাচ করলেই জুতাটা পড়ে যাবে। জুতাটা দেখেই আমি বুঝতে পারি যে এই জুতাটি আমার ছেলে সজলের জুতা। এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আদালতে প্রায় সকলের চোখে তখন পানি। আমি তখন উপস্থিত সেনা সদস্যদের বলি, এ আমার ছেলের লাশ, দয়া করে আমার ছেলের লাশ আমাকে দিয়ে দিন। তখন সেনাবাহিনীর সদস্যরা আমাকে বলেন, এখন লাশ দেওয়ার অনুমতি নেই, অনুমতি পাওয়া গেলে আপনাকে জানাবো। আমি নিরুপায়ে আমার ছেলের লাশ ফেরত পাওয়ার জন্য আমার কর্মস্থলের হাসপাতালের ডাক্তারদের সহায়তা করার অনুরোধ করি। বিকেল আনুমানিক 4:30-এর দিকে সজলের বন্ধুরা আমাকে ফোন দিয়ে যেখানে লাশ পোড়ানো হয়েছিল সেইখানে আসতে বলে। আমি সেইখানে 5টার দিকে গিয়ে পৌঁছাই। তখন একটা গাড়ি থেকে একটার পর একটা পোড়া লাশ নামানো হয় এবং শনাক্ত করার চেষ্টা করা হয়। সেনাবাহিনীর সদস্যরা আমাকে লাশের কাছে যেতে দেয়। সজলের লাশ যখন নামানো হয় তখন তার সাথে তার কর্মস্থলের আইডি কার্ডের আংশিক পোড়া কার্ড এবং মানিব্যাগের ভেতরে তার সিটি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে আমি আমার ছেলে সজলের লাশ শনাক্ত করি। এই সেই রক্তমাখা আইডি কার্ড যা দেখানো হয় আদালতে। আমার ছেলের লাশের যখন প্রথম ছবি তুলি সেখানে আমি দেখতে পাই তার পোড়া হাতের পাশেই তার মোবাইল ফোনটি রয়েছে। এটি দেখে আমি বুঝতে পারি যে পোড়ানোর পূর্ব মুহূর্তেও সে জীবিত ছিল এবং ফোন দিয়ে কাউকে কিছু জানানোর চেষ্টা করছিল। আমার মনে হয়েছে যখন তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল তখন সে প্রাণপণে তার অবস্থা আমাদেরকে জানানোর চেষ্টা করেছিল বা কোনো মেসেজ লেখার চেষ্টা করেছিল, কিন্তু একটার উপর একটা লাশ ফেলার কারণে নিচে পড়ে যাওয়ায় সে আর কোনো মেসেজ লেখা বা কল দেওয়ার সুযোগ পায়নি। আশুলিয়ার রাস্তার উপরে অসংখ্য মানুষের উপস্থিতিতে সেনাবাহিনীর গান সেলুটের পর জানাজা পড়ানো শেষে আমার ছেলে সহ 4 জনের লাশ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমার ছেলের লাশ গ্রহণ করার পর আমার কর্মস্থলের হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট ইস্যু করে। তাকে কাফন পরিয়ে কফিনের মধ্যে রেখে হাসপাতালের গাড়ি যোগে আমার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামে পৌঁছে দেয়। সেখানেই 7 আগস্ট 2024 সালে তাকে দাফন করি। আমার ছেলে সজল সিটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পড়ছিল এবং পাশাপাশি সে টেস্টি ট্রিট নামক একটি ফুড শপে চাকরি করত। আমার ছেলের একজন 2 বছরের কন্যা শিশু আছে। সে তার বাবার কবরের কাছে গিয়ে বাবাকে ডাকাডাকি করে বলে, বাবা ওঠো, বাবা ওঠো। এই সংক্রান্ত একটা ভিডিও আদালতে দেখানো হয় এবং সজলকে জাতীয় পতাকা হাতে রাজপথে আন্দোলনরত থাকা অবস্থায় ধারণকৃত আরেকটি ভিডিও আদালতে প্রদর্শিত হয়। আমার সন্তানসহ 2000 মানুষকে যারা হত্যা করেছে সেই আসামিরা সহ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আইজিপি মামুন, ওবায়দুল কাদের, সাইফুল এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগের বিচার চাই।
তদন্তকারী কর্মকর্তা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, এই আমার জবানবন্দি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17/8/2025।